এটা কি তোমার হোটেল? হ্যাঁ দাদা, গরিবের ভাঙাচোরা হোটেলই আমার। যাই হোক, তোমার হোটেলে কি কি পাওয়া যাবে? তেমন কিছু নয় দাদা, শুধু সাদা ভাত আর হাঁসের মাংস পাওয়া যাবে। আচ্ছা, যা আছে তাই আমাকে দাও তো দেখি। আমার খুব খিদে পেয়েছে তো, তাই ভাত খেতেই হবে। দাদা, কিছু মনে করবেন না, আমার হোটেলের ভাত খাওয়ার মতো টেবিল চেয়ার নেই, তাই তোমাকে নিচে মাদুরে বসে ভাত খেতে হবে। ও, এই ব্যাপার। আমি কিছু মনে করব না, মাদুরে বসেই খেতে পারবো। ধনী পাখি হলেও আমার মনে যে কোনো অহংকার নেই। আমি মাদুরে বসছি, তুমি আমাকে তাড়াতাড়ি খাবার দাও। তোমার হাতে রান্না খুব মজার হয়েছে। আমাকে আরো এক প্লেট খাবার দাও তো। আচ্ছা ঠিক আছে দাদা, দিচ্ছি। তোমার হাতে রান্না এত মজার হয়েছে যে আজ আমি 2 প্লেট খাবার খেলাম। এবার বলো, খাবার বিল কত এসেছে? দাদা, 2 প্লেট খাবারের বিল 30 টাকা এসেছে। তার মানে 1 প্লেট খাবারের দাম মাত্র 15 টাকা? কি বলছো এসব? এত মজার রান্না এত কম দামে বিক্রি করো? শহরে তো 1 প্লেট খাবারের দাম 100 টাকা। কম দামে খাবার বিক্রি করো বলে তোমার হোটেল এমন ভাঙাচোরা। এতে তো তোমার বুঝি সংসার চালাতে হিমশিম হয়ে যায়। দাদা, কি আর করব, আমাদের বনে যে কোনো পাখিরা বেশি দামে খাবার কিনে খায় না, আর বাড়িতে কিছু হাঁস পালন করি তো, এই জন্য যা লাভ হয় তা দিয়ে কোনোভাবে সংসার চলে। শোনো, আমি তোমাকে একটা বুদ্ধি দেই। এই নাও একটি মোবাইল ফোন। এই ফোন দিয়ে তুমি খাবারের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেবে, আর দূর দূরান্তের পাখিরা পোস্ট দেখে খাবার অর্ডার করবে। তুমি তাদের কাছে ঠিকানা নিয়ে খাবার পৌঁছে দেবে। এতে তোমার অনেক লাভ হবে। আর ছবির ওপরে খাবারের মূল্য প্রতি প্লেট 100 টাকা লিখে দিও। ঠিক আছে দাদা, তাই দিব। এরপর বেচা সেখান থেকে চলে যায়। আর টুনি খাবারগুলোর ছবি তুলে ফেসবুকে পোস্ট করে দেয়। আর পাখিরা খাবারের পোস্ট দেখে টুনির কাছে ফোন করে। হ্যালো দিদি, আমি 3 প্লেট খাবার অর্ডার করতে চাই। আচ্ছা ঠিক আছে, তুমি নাম ঠিকানা বলো, তোমার খাবার আজ বিকেলের মধ্যে পৌঁছে যাবে। এরপর টিয়ে নাম ঠিকানা টুনিকে বলে দেয়। আর এভাবে আরো পাখিরা ফোন দিয়ে টুনির কাছে খাবার অর্ডার করে। মা, তুমি ফোন কোথায় পেলে? তখন টুনি টুকিকে সব কথা খুলে বলে। আঙ্কেল চাচু খুব ভালো, তোমাকে ফোনও দিয়ে গেছে আর বুদ্ধিও দিয়ে গেছে। এখন বেশি দামে খাবার বিক্রি করে তো আমরা অনেক ধনী হয়ে যাব, তাই না মা? মারে, বেশি ধনী হতে চাই না। আমার ইচ্ছে তোকে ভালো মতো খাওয়াতে পড়াতে পারলেই হবে। এখন তুই বাড়িতে চলে যা, আমি অর্ডার করা খাবারগুলো পৌঁছে দিতে যাব। আচ্ছা ঠিক আছে মা। বাড়িতে কেউ আছো? বাইরে এসো, এইবারে টিয়ে নামে পার্সেল এসেছে। হ্যাঁ দিদি, আমি টিয়ে, আর আমি অর্ডার করেছিলাম। ও, তুমি অর্ডার করেছিলে? এই নাও তোমার পার্সেল, এবার টাকাটা দিয়ে দাও। এরপর টিয়ে টনিকে টাকা দিয়ে দেয়। আর টাকা নিয়ে টনি সেখান থেকে অন্য কাস্টমারের বাড়িতে চলে যায়। এভাবেই টনি সব কাস্টমারকে খাবার পৌঁছে দিয়ে বাড়িতে চলে আসে। সৃষ্টিকর্তা পেঁচা দাদার মঙ্গল করুক। আজ পেঁচা দাদার জন্যই একদিনে কতগুলো টাকা ইনকাম করতে পারলাম। এখন থেকে আর এত কম দামে বনে খাবার বিক্রি করব না, অনলাইনেই বিক্রি করব। মা, এখন তো আমার স্কুলের বেতনটা ঠিক মতো দিতে পারবো, আমাকে আর ছাত্রের বকুনি খেতে হবে না। এটা ভেবে তো আমার খুব আনন্দ লাগছে মা। এভাবে খুশি মনে মামি গল্প করতে থাকে। আর দেখতে দেখতে সেই রাত কেটে যায়। হ্যালো,
টুনি বলছো কি আমার 6 প্লেট খাবার লাগবে? হ্যাঁ দাদা, আমি টুনি। আর আপনার নাম ঠিকানা বলুন, আজ বিকেলের মধ্যেই খাবার পৌঁছে দিব। এরপর ইগল নাম ঠিকানা বলে দেয়। আর এইভাবে একের পর এক করে টুনির ফোনে খাবার অর্ডার আসতে থাকে। কালকের থেকে দেখছি আজকের বেশি খাবার অর্ডার এসেছে। কাল যে পাখিরা খাবার নিয়েছে সেই পাখিরা আজও খাবার অর্ডার করেছে। তার মানে আমার হাতের রান্না তারা খুব পছন্দ করেছে। কিন্তু এত খাবার আমি বানাবো কখন? আর অর্ডারে পৌঁছে দিব বা কখন? সময়ই তো হবে না। টুনি, এদিকে কোথায় কাজ পাওয়া যাবে বলতো? আমি সারাদিন থেকে কাজ খুঁজছি, কিন্তু কোথাও কোনো কাজ খুঁজে পাচ্ছি না। তুমি কাজ করবে? তাহলে আমি কাজ দিব। ডেলিভারি ম্যানের কাজ করবে? হ্যাঁ টুনি, করব। টাকার খুব দরকার। টাকার বিনিময়ে সব কাজ করতে আমি রাজি আছি রে। টাকা নিয়ে চিন্তা করো না, কাজ ঠিকমতো করলে টাকাও ঠিকমতো পেয়ে যাবে। এই কাগজে অর্ডার করা পাখিদের নাম ঠিকানা আছে। তুমি এই খাবারগুলো আপাতত পৌঁছে দিয়ে এসো। আর বাকি অর্ডারগুলো পরে দিয়ে আসবে, কারণ আরো যে খাবার বানাতে হবে। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। খাবারগুলো প্যাকেট করে দে তো দেখি। উফ, খুব খিদে পেয়েছে। আমি বরং এই খাবারের প্যাকেট খুলে কিছু খাবার খেয়ে নেই। সব প্যাকেট থেকে একটু করে খাবার খেলে কেউ বুঝতেই পারবে না, আর এদিকেও আমার পেট ভরে যাবে। হা হা হা, ভালো বুদ্ধি মাথায় এসেছে। খাবার বড়ই সুস্বাদু ছিল। পেটটা তো ভরে গেছে। এবার খাবারগুলো পাখিদের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়ে আসি। এরপর কালু খাবারগুলো নিয়ে পাখিদের বাড়িতে চলে যায়। আর সব খাবার পৌঁছে দিয়ে টুনির কাছে চলে আসে। টুনি, সব খাবার পৌঁছে দিয়ে এসেছি। এই নে খাবারের টাকা। বাকি খাবারগুলো দিয়ে দে, তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসি। এই তো খাবার আমি প্যাকেট করে রেখেছি, তুমি পৌঁছে দিয়ে এসো। আমার কাছ থেকে তোমার পারিশ্রমিকও নিয়ে যেও। আচ্ছা ঠিক আছে রে টুনি। এরপর কালো খাবারগুলো নিয়ে পাখিদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আর কিছু দূর পথ যেতেই কালো একইভাবে আবারও সব প্যাকেট খুলে একটু একটু করে খাবার খেয়ে নেয়। এবং তারপর পাখিদের বাড়িতে খাবার পৌঁছে দিয়ে টুনির কাছে চলে আসে। আর পারিশ্রমিক নিয়ে বাড়িতে চলে যায়। এভাবে সেই দিন কেটে যায়। কি ব্যাপার, এত বেলা হয়ে গেল তবু আজ দেখছি খাবার অর্ডার আসছে না। তার মানে পাখিরা আমার হাতে রান্না পছন্দ করে না। কালকে রান্না হয়তো খুব খারাপ হয়েছে। ধুর, কেন যে রান্নাটা ভালো হলো না। দেখি তো ফেসবুকে আমার খাবারের খারাপ রিভিউ করেছে নাকি। টুনির পেজ থেকে কেউ খাবার নিবেন না, 1 প্লেট খাবারের কথা বলে হাফ প্লেট খাবার দেয়। এটা কি পোস্ট করেছে? আমি তো কখনোই হাফ প্লেট খাবার দেইনি। এ কি, আরো পাখিরাও দেখছি একই পোস্ট করেছে। তার মানে কালু দাদা আবার কিছু করেনি তো? আমাকে তো বিষয়টা ভালো করে দেখতেই হবে। টুনি, খাবার রান্না হয়েছে? হ্যাঁ দাদা, হয়েছে। কাল যাদের খাবার দিয়ে এসেছো আজও তাদের বাড়িতে খাবার দিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, এই ব্যাপার। শয়তান কালু, তুই তাহলে 1 প্লেট খাবার খেয়ে হাফ প্লেট খাবার বানিয়ে পাখিদের পৌঁছে দিস। আজ তোকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। এক্ষুনি পুলিশকে ফোন করতে হবে। এরপর টনি তাড়াতাড়ি থানায় ফোন করে। আর কিছুক্ষণের মধ্যেই পুলিশ হেলিকপ্টারে করে কালুর কাছে চলে আসে। পুলিশ স্যার, এখানে কোনো আসামি নেই। আপনি কাকে ধরতে এসেছেন? আসল আসামি সামনে থাকতে পুলিশ আর কাকে ধরতে আসবে? না মানে টুনি, তুই আমাকে ক্ষমা করে দে টুনি। আমি সত্যি বলছি, আর কখনো এমন কাজ করব না। আমাকে ক্ষমা করে দে। টুনি ক্ষমা করলেও আইন তোকে ক্ষমা করবে না। আইনের চোখে তুই অপরাধী।
আর আইন অপরাধীর শাস্তি দিয়েই ছাড়ে। তোমার মতো চোর পাখিকে ক্ষমা করব আমি? কখনোই না। তোমার কারণে আমার ব্যবসায় অনেক বড় ক্ষতি হয়ে গেছে। এখন তোমার এটু খাবারগুলো তো ফেলে দিতে হবে। আর অনলাইনে খাবারও বিক্রি করতে পারবো না, কারণ তুমি খাবার খেয়ে কম করে দিয়েছো বলে কেউ খাবার অর্ডার করছে না। টনি, এক কাজ করো, তুমি যে কালুর খাবারের ভিডিও করেছিলে আমাকে দেওয়ার জন্য, সেটা তুমি ফেসবুকে পোস্ট করে দাও। তাহলে পাখিরা বুঝতে পেরে তোমার কাছে আবারও খাবার অর্ডার করবে। স্যার, আপনি তো ভালো কথা বলেছেন। এই বুদ্ধি তো আমার মাথায় ছিল না। আপনাকে অনেক ধন্যবাদ বুদ্ধিটা দেওয়ার জন্য। এরপর পুলিশ কালুকে নিয়ে থানায় চলে যায়। আর টুনি তার হোটেলে চলে আসে এবং পুলিশের কথা মতো টুনি কালুর চুরি করে খাবার খাওয়ার ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দেয়। আর পাখিরা ভিডিওটা দেখে সব ভুল বুঝতে পেরে টুনিকে ফোন দিয়ে খাবার অর্ডার করতে থাকে। যাক বাবা, আমি আবারও আমার অনলাইনের ব্যবসাটা ফিরে পেলাম। এখন থেকে কম করে খাবারের অর্ডার নিয়ে নিজেই সব কাজ করব। তাহলে আর ডেলিভারি ম্যানের প্রয়োজন হবে না। মিনু, আমাকে খেতে দাও, আমার কাজে যাওয়ার সময় হয়েছে। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। তা মিনু, তোমার গুণধর ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি নাকি? আরো কত বেলা করে ঘুমাবে শুনি? যাও, তোমার ছেলেকে ডেকে আনো। টোনাকে বলো যে আমি আজকে ওর সাথে খাবার খাবো। রাজুর কথা শুনে মিনু আর কিছু না বলে টোনার ঘরে চলে আসে। বাবা টোনা, টোনা, শুনতে পাচ্ছিস আমার কথা? অনেক বেলা হয়েছে, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়। তোর বাবা তোর জন্য খাবার টেবিলে বসে আছে। কি রে, ওঠ বলছি। না উঠলে তোর বাবা কিন্তু রাগ করবে। ওফ মা, বিরক্ত করো না তো। কাল অনেক রাতে বাড়িতে ফিরেছি, এখন আমাকে ঘুমাতে দাও। আর বাবাকে বলো আমাকে বিরক্ত না করে নিজের কাজে মন দিতে। এখন যাও তো এখান থেকে। চলো মিনু, আর কিছু বলো না। দেখি এ কতক্ষণ ঘুমাতে পারে। চলো খাবার খেতে চলো। রাজু খেয়ে কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর টোনা ঘুম থেকে উঠে খাবার খেয়ে যেই না বাড়ির দিকে উঠতে ধরে, ঠিক তখনই মিনু বলতে থাকে, কি ব্যাপার বাবা, কোথায় যাচ্ছিস? রোজ রোজ এভাবে কথার অবাধ্য হোস কেন বলতো? তোর বাবার বয়স হচ্ছে, এবার তো একটু সংসারের কাজে মন দে। তুই আমাদের একমাত্র সন্তান। তুই যদি সঠিক সময়ে সংসারের হাল না ধরিস, তাহলে তো পরবর্তীতে টিকতেই পাবি না। তাই বলি কি বাবা, আজ থেকে তোর বাবার ব্যবসায় যোগ দে। মা, বাবার এখনো যথেষ্ট বয়স আছে, আর বাবা তো এক্ষুনি মারা যাচ্ছে না। যখন বাবা মারা যাবে তখন সবটা দেখে নিব আমি। কিন্তু এখন এসব বলে আমার বাইরে ঘুরতে যাওয়ার মুডটাই নষ্ট করে দিলে। টোনা, কি সব বলছিস তুই এসব? মুখে যা আসছে তাই বলছিস? এমন কথা বলতে নেই বাবা, সে তোর বাবা হয়, তুই ভুলে যাস না। যা সত্য তাই বলেছি। আর শোনো, বাবা বিকেলে বাড়িতে আসলে আমার জন্য 20,000 টাকা নিয়ে রেখো। রাতে বন্ধুদের সাথে পার্টিতে যাব। হে সৃষ্টিকর্তা, এ কেমন অবাধ্য সন্তান আমার গর্ভে দিয়েছো। তুমি টোনার উপর আশীর্বাদ করো, যাতে টোনা আমাদের বাধ্য ছেলে হয়ে ওঠে। টোনা ঘুম থেকে উঠেছে নাকি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে? ঘুম থেকে উঠে বাইরে গিয়েছে। কত করে বললাম কাজে যেতে, কিন্তু আমার কথা শুনলই না। আমি বুঝতে পারছি না টোনা এতটা অবাধ্য কেন। আমি তো ছোটতে এমন ছিলাম না। আমার বাবা সব সময় বলতো আমি নাকি খুবই বাধ্য ছিলাম। না, আমি আর টোনার জন্য কিছু চিন্তা করতে পারছি না। কাঁধে সব সামলানো আমার জন্য খুবই কঠিন হয়ে পড়েছে। মাথাটা প্রচন্ড ব্যথা করছে। আমাকে এক কাপ চা দাও তো গিন্নি। মিনু রাজুর সামনে
ছটফট করে দাঁড়িয়ে থাকে। রাজু চা খেতে খেতে মিনুকে দেখে বলে, কি ব্যাপার মিনু, তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? কি কিছু বলবে নাকি? আসলে টোনা আজকে তোমার কাছ থেকে 20,000 টাকা চেয়েছে। আজ রাতে নাকি বন্ধুদের সাথে ঘুরতে যাবে। ও এই ব্যাপার, তুমি চিন্তা করো না। আজকে আমি ওকে ভালো করে বোঝাবো, যাতে ও আর আমাদের কথার অবাধ্য না হয়, আর সময়ের মূল্য বুঝে কাজে মন দেয়। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। টোনা বাইরে থেকে বাড়িতে আসে। টোনা রাজুর সামনে যায় আর বলতে থাকে, বাবা, মা তোমাকে কিছু বলেনি? তোর মা তো আমাকে কিছু বলেনি। তোর কি কিছু দরকার? বাবা, আমার 20,000 টাকা লাগবে। আমাকে এক্ষুনি 20,000 টাকা দাও তো। আমার বন্ধুরা পাশের বনে আমার জন্য অপেক্ষা করছে। বাবা শোন, এইভাবে টাকা অপচয় করতে নেই। তুই জানিস এই সংসার দাঁড় করাতে আমার কত পরিশ্রম করতে হয়েছে। বাবা শোন, আমি আজ তোকে একটা লাল আপেলের কাহিনী বলবো। উফ বাবা, তোমার ওই কাহিনী শোনার মতো আমার হাতে সময় নেই। আমাকে তাড়াতাড়ি টাকা দাও। এতটা অস্থির না হয়ে শোন বাবা, আমার কথাগুলো একটু মন দিয়ে শোন। সময়কে অবহেলা না করে কাজে লাগা, টাকা আয় করার কাজে মন দে। এখন তোর টাকা আয় করার সময়। আমাকে কষ্ট করে টাকা আয় করতে হবে না। তোমার যা টাকা আছে তা বসে বসে খেলেও শেষ হবে না। বাবা রে, বসে থেকে খেলে রাজার ভান্ডারও একদিন ফুরিয়ে যায়। আমার সংসার তো রাজার ভান্ডারের তুলনায় অতি সামান্য। তাই বলি, পরিশ্রম করতে শুরু কর, সময় এবং সুযোগকে কাজে লাগা। তোমার এসব নীতিবাক্য শোনার সময় আমার নেই। আমার নিজের অনেক বুদ্ধি আছে, তাই তোমার কাছ থেকে বুদ্ধি ধার নিতে হবে না। তুমি আমাকে টাকা দিবে কিনা সেটা বলো। যদি আমি তোকে টাকা না দেই তাহলে তুই কি করবি? হ্যাঁ, কি আর করবো? অন্যের বাড়িতে চুরি করব, রাস্তায় ধনী পাখিদের ছিনতাই করব। তাই ভালোই ভালোই বলছি, টাকা দিয়ে দাও, নয়তো পরে তোমার সম্মান নিয়ে টানাটানি করতে হবে। টোনা, কি বলছিস এসব তুই? গুরুজনদের সাথে কেউ এমন করে কথা বলে? গুরুজনদের সম্মান করতে হয়, সেটাও কি তুই ভুলে গিয়েছিস? মিনু চুপ করো, আর কিছু বলো না। যাও, আলমারি থেকে 20,000 টাকা এনে দাও টোনাকে। আর শোন, এরপর থেকে আমি আর তোকে 1 টাকাও দিব না। আজকেই শেষ। সময় থাকতে নিজেকে পরিবর্তন কর। আমার ফিরতে অনেক রাত হবে। আমার জন্য অপেক্ষা না করে ঘুমিয়ে পড়বে, বুঝেছো? হে সৃষ্টিকর্তা, কেন আমার সংসারটাকে এভাবে এলোমেলো করে দিচ্ছিও? দয়া করে আমার সংসারে একটু শান্তি দাও সৃষ্টিকর্তা। আমার ছেলেকে ভালো করে দাও, ভালো করে দাও। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টোনা তার বাবা মায়ের কথা না শুনে দিন দিন আরো অবাধ্য হয়ে যায়। একদিন টোনা খুব তাড়াহুড়ো করে বাড়িতে আসে আর তার মাকে বলে, মা, মা, আমি যে তোমাকে বলেছিলাম বাবার কাছ থেকে টাকা নিতে, নিয়েছো টাকা? দাও আমাকে। আজকে আমি আমার সব বন্ধুদের উপহার দিব। আমি তোর বাবার কাছে টাকা চেয়েছি, কিন্তু তোর বাবা আমাকে কোনো টাকা দেয়নি। আমি কোনো অজুহাত শুনতে চাই না। টাকা চাই মানে আমার টাকা লাগবেই। বেশি কথা না বলে আমাকে টাকা দাও। টোনা বাবা, আমি এখন টাকা কোথায় পাবো? তোর বাবা টাকা না দিলে কি করে আমি তোকে টাকা দিব বলতো? আমার কাছে কোনো টাকা নেই। বললাম না, কোনো অজুহাত চাই না। আচ্ছা বেশ, টাকা যখন দেয়নি তখন তোমার গলার হারটা দাও। ওটা বিক্রি করে আমি বন্ধুদের উপহার দিব। খবরদার টোনা, এই গহনার দিকে নজর দিবি না। এটা আমার মায়ের শেষ চিহ্ন। রাখো তোমার মায়ের শেষ চিহ্ন। দাও দাও বলছি। কথা বলার এক পর্যায়ে মা ছেলের মাঝে হাতাহাতি শুরু হয়। টোনা জোর করে মিনুর গলা থেকে গহনাটা খুলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। মিনু কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ে, বলতে থাকে,
এবার আমি কি করব? আমার মায়ের শেষ স্মৃতি ফিরিয়ে দিয়ে যা বাবা। কি ব্যাপার মিনু, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে? তোমার শরীর খারাপ লাগছে নাকি? বলো আমাকে। টোনা আমার গলার হারটা নিয়ে গিয়েছে বিক্রি করতে। ওটা আমার মায়ের শেষ স্মৃতি রাজু। আমি দিতে চাইনি, টোনা জোর করে নিয়ে গেছে। আমাকে ফিরিয়ে দাও রাজু, ফিরিয়ে দাও। মিনুর কথা শুনে রাজু রেগে যায় আর বলতে থাকে, কি এত বড় সাহস! ও এত বড় কাজ করেছে, আজও বাড়িতে ফিরুক। ওর একদিন কি আমার একদিন। অনেক বুঝিয়েছি সময় কিভাবে কাজে লাগাতে হয়। ওকে এবার বাড়ি থেকে বের করে দিব। ওকে বের করে দিয়েই আমি শান্ত হব। মিনু, তুমি আর কেঁদো না, শান্ত হও। চলো, তোমাকে বিছানায় নিয়ে যাই। তোমার এখন বিশ্রামের দরকার। রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। সময় আর সুযোগের মূল্য টোনাকে এবার অন্য উপায়ে বোঝাতে হবে। এই পরীক্ষায় যদি টোনা না বোঝে সময়ের মূল্য, তাহলে ওকে আর বাড়িতে রাখবো না। এই আমার নিজেকে দেয়া প্রতিজ্ঞা। যাই, এবার ঘুমিয়ে পড়ি। কাল সকালবেলা আসল কাজে লেগে পড়বো। রাজু ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা রাজু টোনাকে বলতে থাকে, বাবা টোনা, আজকে তোকে নিয়ে আমি এক জায়গায় যাব। কিন্তু কোথায় বাবা? ওখানে গেলে আমার কি লাভ হবে? হ্যাঁ, লাভ ক্ষতি বুঝি না, তবে এটা জানি তোর তোর উপকার হবে। চল চল, খাবার খেতে যাই। আমরা খেয়ে বেরিয়ে পড়বো। রাজু আর টোনা কিছুক্ষণ পর বাইরের দিকে উঠতে থাকে। কিছুক্ষণ ওড়ার পর রাজু আর টোনা একটা বড় বাজারে চলে আসে। বাবা, তুমি আমাকে এখানে আনলে কেন? তুমি কি আমার কাছ থেকে বাজার করে নিবে নাকি? হ্যাঁ, আরে না না, তোর কাছ থেকে কেন বাজার করে নিব? সামনে চল, সবটা বুঝতে পারবি। রাজু টোনাকে নিয়ে দুটো ভিক্ষুকের সামনে আসে। ভিক্ষুক দুটো রাজুকে দেখে বলতে থাকে, বাবা, আমাকেও টাকা দিন বাবা। সাহেব সাহেব, আমাকে কিছু টাকা দিন, আমি অনেক অসহায়। কাকা, আমাকেও কিছু টাকা দিন, আমিও অনেক অসহায়। দিন কাকা, বাড়িতে আমার স্ত্রী কন্যা না খেয়ে আছে। ধৈর্য ধরো, আমি তোমাদের দুজনকেই টাকা দিব। এই নে তোর টাকা, আর এই নে তুই। যত সব ন্যাকামি! একবার চাইতে এদের কতগুলো টাকা দিয়ে দিলে, আর আমি 1000বার চাইলেও আমাকে টাকা দাও না। তুমি অনেক ভালো কাকা, সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক। কি ব্যাপার টোনা, কি ভাবছিস? আমাদের কাজ শেষ, চল এবার বাড়িতে যাই। এখানে তো আমি তোমার কোনো উপকারই দেখলাম না। বেকার আমাকে এখানে নিয়ে আসলে। এতক্ষণে আমি আমার বন্ধুদের নিয়ে পাশের বনে যেতে পারতাম। রাজু আর কিছু না বলে টোনাকে নিয়ে বাড়ি চলে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টোনা আরো বেশি বেপরোয়া হয়ে ওঠে। একদিন রাজু টোনাকে নিয়ে আবার ওই বাজারে আসে। তুমি আমাকে আবার এখানে নিয়ে আসলে? ওইবার তো কোনো উপকারই হয়নি, আবার কেন নিয়ে আসলে? হ্যাঁ, রাগ করছিস কেন? একটু পরেই বুঝতে পারবি। চল সামনে। কাকা, তুমি এসেছো? কিছু টাকা দান করো কাকা। আরে, তুই এখনো ভিক্ষে করছিস? আগের বার তো আমি তোকে অনেক টাকা দিয়েছিলাম, সেই টাকা দিয়ে কি করেছিস? কাকা, তোমার সেই অনেক টাকা নিয়ে আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। কি করব বুঝতে পারিনি, তাই আমি সেই টাকা দিয়ে কয়েকদিন শুয়ে বসে ভালোভাবে খাবার খেয়ে দিন কাটিয়েছি। কিন্তু আজ সেই টাকা শেষ হয়ে গেছে, তাই আবারও বিক্রি করতে এই বাজারে এসেছি। সবই তো বুঝলাম, কিন্তু তোর সাথে যে আরো একজন ছিল, সে কোথায়? ওই যে বড় মুদির দোকানটা দেখছো না, ওই দোকানের মালিক। ও তো এখন আর ভিক্ষুক নেই, অনেক ধনী হয়ে গেছে।
যোগ্য, এই নে টাকা। টোনা, চল ওই দোকানের মালিকের কাছে যাই। কাকা, তুমি এসেছো? তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব তা আমার জানা নেই। কাকা, তোমার দেয়া টাকা দিয়ে আমি আজ এত বড় দোকান দিয়েছি, আমি ধনী হয়েছি। তোমার ঋণ আমি কোনো দিনও পরিশোধ করতে পারবো না কাকা। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। তুই তোর কাজে মন দে, আমরা আসি। কি টোনা, আজকের ঘটনা থেকে কিছু কি বুঝতে পেরেছিস? না বাবা, আমি কিছুই বুঝিনি। আমি বুঝিয়ে দিচ্ছি। শোন বাবা, সময়ের মূল্য আমাদের কাছে অনেক বেশি। আমরা চাইলেই আমাদের সময়কে নষ্ট করে ফেলতে পারি, কিন্তু সেই সময়ের সঠিক ব্যবহার করলে এখনের চেয়ে দ্বিগুণ ভালো ফলাফল হয়। ভিখারিকে দেয়া প্রতিটি টাকাকে তুই তোর প্রতিদিন মনে করতে পারিস বাবা। ওই দুই ভিখারি সুযোগ হিসেবে যেভাবে টাকা পেয়েছিল, সেইভাবে আমরা প্রতিটি দিন আমাদের জীবনে পাই। এখন সেই টাকাগুলো আমরা কিভাবে খরচ করব বলতো? প্রথম ভিখারির মতো, যে টাকার মতো বড় সুযোগ পেয়ে কাজে না লাগিয়ে বসে বসে দিন কাটিয়েছে, নাকি দ্বিতীয় ভিখারির মতো, যে টাকা পেয়ে আরামে দিন না কাটিয়ে সেই টাকা কাজে লাগিয়েছে? রাজুর কথা শুনে টোনা কিছু না বলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। বাবা শোন, বসে থেকে খেয়ে ভিখারি হওয়ার চেয়ে সময়কে সঠিক কাজে লাগিয়ে পরিশ্রম করে সম্মানিত হওয়া অনেক ভালো, বুঝেছিস? বাবা, এবার আমি সময়ের মূল্য বুঝেছি, আর কখনো বসে বসে তোমার টাকা ধ্বংস করব না। আজ থেকে আমিও পরিশ্রম করব। দ্বিতীয় ভিখারির মতো আমিও প্রতিদিনকে জীবনের আশা সুযোগের মতো কাজে লাগাবো। খারাপ ব্যবহার করার জন্য আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও। সত্যি বলছিস তুই? আজ থেকে সময়ের মূল্য দিবি? আজ আমি অনেক খুশি রে বাবা। আয় আমার বুকে আয় বাবা। রাজু টোনাকে বুকে জড়িয়ে নেয়। উপস্থিত সম্মানিত লেখক লেখিকাগণ, আপনাদের সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন, আর তার সাথে শুভ সন্ধ্যা। আপনারা সকলেই জানেন যে আজকের এই সোনালী সন্ধ্যার আয়োজন করা হয়েছে এ বছরের সেরা লেখককে সেটা ঘোষণা করার জন্য, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তা ঘোষণা করে দিব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি ঘোষণা করুন, কারণ আমরা শোনার জন্য যে ভীষণ আগ্রহী। যেহেতু আপনারা ভীষণ আগ্রহী, সেহেতু মনে হয় তাড়াতাড়ি সব বলে দেওয়াই ভালো। আমাদের আজকের ওনার হলো মিস টুনি। এতগুলো লেখক লেখিকার মধ্যে একজন নারী যে এত বড় লেখিকা হতে পারবে, আমরা তা কল্পনাও করতে পারিনি। অভিনন্দন মিস টুনি। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। বেলা 9টা বাজে, আর নবাব জাদি এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছিস? কাজগুলো কি তাহলে তোর মরা মা এসে করে দিবে শুনি? দেখো চাচি, তুমি একদম আমাকে ঝাড়ু পিটা করবে না। আমি এখন অনেক সম্মানিত একজন সেরা লেখিকা পাখি, তাই আমার সাথে কথা বলতে হলে তোমাকে অনেক সম্মান দিয়ে কথা বলতে হবে, বুঝেছো? ওরে আমার সেরা লেখিকা, সম্মানিত ব্যক্তি রে, ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছিস তাই না? আর সেই স্বপ্ন আবার বাস্তবেও রূপ দিতে চাচ্ছিস? মনটা চাচ্ছে মেয়ের এখানে পুঁতে দেই। যা, চোখে মুখে জল দিয়ে রান্নাঘরে গিয়ে রান্না কর। আর শোন, সময় মতো যদি আজ খাবার না পেয়েছি, তাহলে তোকে কেটে রাস্তার কুকুরকে খাওয়াবো বলে দিলাম। চাচির কথায় টুনি পুরো হতবাক হয়ে যায়, আর তারপর ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে, আর মনে মনে ভাবতে থাকে, আমি যে দেখলাম আমি সেরা লেখিকা হয়েছি, কিন্তু এখন তো আমি দেখছি আমি আমার বাড়িতেই। তার মানে কি আমি তখন স্বপ্ন দেখেছি? মনে হয় আমি তাহলে সত্যি স্বপ্ন দেখেছি, কিন্তু এটা তো আমার সত্যি অনেক বড় স্বপ্ন। আর স্বপ্ন তো সেটাই যেটা ঘুমিয়ে নয়, বাস্তবে দেখা হয়। আর এখন আমি সেই ঘুমিয়ে দেখা স্বপ্নকেই বাস্তবে পরিণত করব। টুনি মনে মনে নিজের স্বপ্ন নিয়ে ভাবতে থাকে আর রান্না করতে থাকে। এদিকে পাশের ঘর থেকে মিনু চিৎকার করে ডাকতে থাকে, কিরে টুনি, আজকে আমাদের না খাইয়ে রাখবি নাকি? হ্যাঁ, এই তো চাচি, রান্না হয়ে গিয়েছি, আমি এক্ষুনি নিয়ে আসছি। টুনি তাড়াহুড়ো করে খাবারগুলো নিয়ে মিনু আর রাজু টোনার কাছে যায়। এই নাও, এবার তোমরা খেয়ে নাও।
আমরা খাবো মানে তুই খাবি না মা? না চাচা, আমি এখন খাবো না। আমাকে এক্ষুনি একটু বের হতে হবে। এত সকাল সকাল কোথায় যাবি মা? আমাকে যে আমার স্বপ্নের পিছনে ছুটতে হবে চাচা, আর সেটারই কিছু কাজের জন্য আমি বাইরে যাব। অপয়ার নাকি আবার স্বপ্ন? ওসব স্বপ্ন টপ্নের কথা শুনলে গা পিটে জ্বলে যায় বাবু। আহ, মেয়েটার সাথে তুমি এমন আচরণ কেন করছো? ও তো খারাপ কিছু বলেনি। এই, তুমি চুপ করো তো। নিজের তো একটা মেয়ে আছে, কই কখনো তো নিজের মেয়েকে কোনো উৎসাহিত করো না। সেখানে কাজের মেয়েকে নিয়ে এত মাতামাতি কিসের? হ্যাঁ, তুমি কিন্তু তোমার সীমানা ছাড়িয়ে যাচ্ছ। আর টুনি এ বাড়ির কাজের মেয়ে নয়, ও আমার ভাইয়ের মেয়ে। কথাটা যেন মাথায় থাকে। আর যা মা, তুই কোথায় যাচ্ছিস সেখানে যা, পিছ পা হবি না। কারো কটু কথা মনে রাখবি না। মনে রাখিস, কেউ তোর পাশে থাকুক আর না থাকুক, তোর এই চাচা সব সময় তোর পাশে আছে। আচ্ছা ঠিক আছে চাচা। আমি অনেক কষ্ট করে এই বইটা লিখেছি। এবার অন্তত আমার এই বইটা সবাই পড়বে। আর একবার যদি আমার এই বই সবার মন কাড়ে, তাহলে আমাকে আর কোনোদিনও পিছনে ফিরে তাকাতে হবে না। টুনি নিজের প্রতি আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যায় আর বড় একটা বইয়ের দোকানে গিয়ে তার বইটা দিয়ে বলে, ভাই, আমার এই বইগুলো আপনি রাখুন। এখানে অনেক ভালো ভালো লেখা আছে। আপনি লেখাগুলো পড়লে অনেক ভালো দামে এগুলো বিক্রি করতে পারবেন। আপনার লেখক হিসেবে বা কোনো সম্মানী আছে? কোথাও কি কোনো ট্রফি পেয়েছেন বা কোনো নামডাক আছে আপনার? না ভাই, আমার তো এমন কোনো সম্মানই নেই। আসলে আমি অনেকদিন থেকে এই বই লিখেছি। আমি আমার মনের সব মাধুরী মিশিয়েই লিখেছি। আর আমি বিশ্বাস করি যে আমার লেখা বই যদি কেউ একবার পড়ে, সে আর কখনোই আমার বইয়ের মায়া ত্যাগ করতে পারবে না। সে আরো পড়তে চাইবে। থামুন, একই তো লেখক হিসেবে আপনার কোনো পদবি নেই, সেখানে এসে আবার উলুবনে মুক্ত ছড়াচ্ছেন? না না, আমি উলুবনে মুক্তা একদম ছড়াচ্ছি না। আমি সত্যি বলছি। আপনি শুধু একবার আমার বইটা পড়ুন। চুপ করুন তো। এই দেখুন, কত আজে বাজে লেখকের লেখা বই আমার কাছে আছে। আমার তো এসব পড়ে দেখার কোনো সময় হয় না। সেখানে আপনার আলু থালু পচা বস্তা ভরা লেখা আমি পড়তে যাব কেন? আপনি এখন আপনার এসব বই নিয়ে আসুন তো, আমার অনেক কাজ আছে। আমি যতই অপমানিত হই না কেন, আমি কিছুতেই থামবো না। আমি আমার লড়াই চালিয়ে যেতে থাকবো। আর আমার বিশ্বাস, আমি একদিন ঠিক অনেক বড় লেখিকা হব। অনেক বড়। কোথা থেকে যে সব ফালতু পাখি আসে কে জানে। সকাল সকাল আমার মুডটাই পুরো নষ্ট করে দিল। দোকানদার বিরক্ত হয়ে তার নিজের কাজে মন দেয়। আর এদিকে টুনি কাঁদতে থাকে আর বাড়ির পথে ফিরতে থাকে। এমন সময় এক পেপারওয়ালি তার সামনে আসে আর বলতে থাকে, দিদি, একটা পেপার নিন। আজকের পেপারে অনেক নতুন নতুন কিছু আছে। আপনি চাইলে এখান থেকে অনেক কিছু কেটে নিতে পারবেন। না না দিদি, আমার এখন কোনো পেপারের প্রয়োজন নেই। আমার এখন একদম মন ভালো নেই। আপনি আসুন দিদি। নিন দিদি, নিন। আপনি একটা পেপার নিলে যে বাড়িতে আমার ছানার মুখে দুমুঠো ভাত জুটবে। শালিকের এমন কথা শুনে টুনির মনে বেশ মায়া হয়। আর টুনি একটা পেপার কিনে নেয় আর সেই পেপার নিয়ে বাড়িতে ফিরে আসে। আর নিজের ঘরে না গিয়ে চাচাতো বোন মুন্নির ঘরে ঢুকে পড়ে। যেই দেখেছিস আমি বাড়িতে নেই, তখনই তুই কাজ কাম বাদ দিয়ে আমার মেয়ের বিছানায় এসে শুয়ে পড়েছিস, তাই না? না মানে চাচি, আমি তো মাত্র বাড়ি ফিরে এলাম। তুই এক্ষুনি আমার মেয়ের ঘর থেকে বের হ। এটা আমার মেয়ের অনেক দামি ঘর। কোনো বানবাসী পাখির এখানে কোনো স্থান নেই। যা, তাড়াতাড়ি রান্নাঘরে যা। সকালের সব থালা বাসন পড়ে আছে, সেগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নে। চাচি, আমি অনেক ক্লান্ত। একটু পরেই আমি তোমার সব কাজ করে দিচ্ছি গো। কোনো পরটর নেই, তোকে এক্ষুনি যেতে হবে, যা। টুনি নিরুপায় হয়ে চাচির কথা মতো রান্নাঘরে যায় আর 3টি ডিম বের করে রান্না করতে শুরু করে। কি রে, 3টি ডিম কেন? ডিম তো খাবো দুজনে, রান্না তো করছিস 3টে।
আসলে চাচি, আজকাল আমার শরীরটা বেশ দুর্বল লাগছে, তাই আমিও একটা ডিম খাবো। ও, আমার মাটা ডিম খাবে তাই না? খাবি, কিন্তু সেটা এই ডিম নয়, নিজের টাকায় কেনা ডিম খাবি, বুঝেছিস? আর এখন দুটো ডিমই রান্না করবি, আমার আর তোর চাচার জন্য। এই বলে মিনু একটা ডিম তুলে সেখান থেকে চলে যায়। হায় সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে কেন এত দুঃখ লিখে রেখেছো? তুমি কি পারতে না আর 5টা মেয়ের মতো আমার কপালেও সুখ লিখে রাখতে? কেন লিখে রাখোনি? এরপর টুনি নিজের চোখের জল মুছে নিজের ঘরে চলে যায় আর বসে বসে সে তার বই লেখার কাজে মনোনিবেশ করে। এত কষ্ট করে আমি এই বই লিখেছি, আমার যে যোগ্যতা আছে এটা কি কেউ কোনোদিনও বুঝবে না? আমাকে কি এভাবেই সবার ধিক্কার শুনে বেঁচে থাকতে হবে? আমি কি কোনোদিনও মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে পারবো না? এত রাত হয়েছে, তুই এখনো কেন ঘরের লাইট অন করেছিস? হ্যাঁ, বিদ্যুৎ বিল কি তোর মরা বাবা মা এসে দিয়ে যায় নাকি? হ্যাঁ, বেশি সব ব্যবহার করবি। চাচি, আমি তো অযথাই নষ্ট করছি না, আমি আমার কাজ করছি চাচি। নে, এবার তুই তোর কাজ অন্ধকারে কর, বুঝেছিস? আমার টাকায় কিছু খরচ করে তুই তোর কাজ করতে পারবি না। এই বলে মিনু টুনিকে অন্ধকারে রেখে সেখান থেকে চলে যায়। কিন্তু টুনিও তো দমে যাওয়া মেয়ে নয়, সে অনেক বুদ্ধিমতী একটা মেয়ে, আর তাই সে যত যাই করো না কেন চাচি, তুমি আমাকে কিছুতে আটকে রাখতে পারবে না। আমি যে আমার লক্ষ্যে পৌঁছেই ছাড়বো। এখন আমি এই মোমের আলোতেই আমার গল্প লিখবো। টুনি তার কথা মতো মোমের আলো বের করে সারা রাত ধরে বই লেখে। আর ভোরের আলো ফুটতে ফুটতে টুনি বইগুলো নিয়ে বেরিয়ে পড়ে আর বেরিয়ে সোজা বইয়ের দোকানে যাবে। আর সেখানে টুনি একটা দেয়ালে বিজ্ঞাপন দেখতে পায়, আর সেই বিজ্ঞাপনে লেখা ছিল, সকল লেখক লেখিকাদের জন্য খুশির মেলা। আগামী পরশু সব লেখক লেখিকাদের জন্য এক মেলার আয়োজন করা হয়েছে। সেখানে সবাই নিজেদের বইগুলো উপস্থাপন করতে পারবে। তার মানে আমিও এই মেলায় যোগ দিতে পারবো? এমন একটা দিন আমার জীবনে আসবে, আমি তা কোনোদিনও কল্পনা করতে পারিনি। টুনি বিজ্ঞাপনটা দেখে অনেক খুশি হয় আর আনন্দে আত্মহারা হয়ে বাড়ি ফিরে আসে আর সেই দিনের জন্য অপেক্ষা করতে থাকে। এরপর দেখতে দেখতে 2 দিন কেটে যায়। আর সেই অন্তিম দিনও চলে আসে। সকাল সকাল টুনি তৈরি হয়ে তার বইগুলো নিয়ে বেরিয়ে পড়ে। চাচা চাচি, আজ আমার জীবনে অনেক ভালো একটা দিন। তোমরা দুজনেই আমার জন্য দোয়া করবে। আজকের পর থেকে যেন আমাকে আর তোমাদের উপর বোঝা হয়ে না থাকতে হয়। আমার দোয়া সব সময় তোর কাছে আছে, তুই এগিয়ে যা মা। এরপর টুনি তার বইগুলো নিয়ে বেরিয়ে পড়ে আর উড়ে উড়ে সেই মেলাতে যায়। তোমরা সবাই নিজেদের বই এখন বিক্রি করতে পারো। আমরা তোমাদের মাত্র 1 ঘন্টা সময় দিলাম, এর মাঝেই তোমাদের সব বই বিক্রি করতে হবে। এসো এসো এসো, আমার লেখা বই নিয়ে যাও। বান্টির ডাক শুনে সবাই বান্টির বই কিনে নেয়। শুধু যে বান্টির তা নয়, টুনি বাদে সব লেখকের বই কিনে নেয়। তোমরা এসো, আমার লেখা বই নাও। দয়া করে আমার একটা বই নাও। আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে এই বইগুলো লিখেছি। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি যে এই বইগুলো তোমরা একবার পড়লে এই বইয়ের মায়ায় আটকে যাবে। প্লিজ তোমরা একবার এই বইগুলো নাও। টুনি এভাবেই ডাকতে থাকে, কিন্তু কেউই বইগুলো নেয় না। এদিকে বান্টি এসে টুনির বইগুলো নিয়ে ছিঁড়তে থাকে। নতুন লেখক হয়ে কিনা এসেছিস আমাদের বাজার নষ্ট করতে? আজ তোর সব বই আমি নষ্ট করে দিব। না না, দয়া করে এমন করো না, আমার বইগুলো নষ্ট করো না। আমি যে খুব অসহায়। বান্টি টুনির কোনো কথাই শোনে না, টুনির সবকিছু নষ্ট করে দেয়। আর টুনি সেই মাটিতে পড়ে থাকা ছেঁড়া বইগুলোর উপর বসে চিৎকার করে কাঁদতে থাকে। আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। আমার এতদিনের স্বপ্ন পরিশ্রম সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল।
টুনির কান্নায় যেন চারিদিকে পুরো নিস্তব্ধ হয়ে যায়। আর ঈগল এসে টুনির এমন করুণ অবস্থা দেখে মাটি থেকে একটা বই তুলে নিয়ে পড়তে শুরু করে। চমৎকার! এত সুন্দর সাবলীল ভাষা, এত সুন্দর বুদ্ধির খেলা আমি এই মেলায় কোনো বইয়ে পাইনি। তুমি উঠে দাঁড়াও। তোমার এই বইয়ের ভিতরে যতটা আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে, তাতে করে তোমাকে কেউ হারাতে পারবে না। টুনি ঈগলের কথা শুনে ফ্যালফাল করে ঈগলের দিকে তাকিয়ে থাকে। আর ঈগল তার মাইক্রোফোন হাতে নিয়ে বলতে থাকে, তোমরা সবাই এখন স্থির হও। আমরা আমাদের এই বছরের সেরা লেখককে পেয়ে গিয়েছি। সে আর কেউ নয়, আত্মবিশ্বাসী ধৈর্যশীল টুনি। সবাই ঈগলের কথা শুনে অবাক হয়ে যায় আর টুনির দিকে তাকিয়ে থাকে। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আজ আমি এখানে আসতে পেরেছি শুধুমাত্র আমার আত্মবিশ্বাসের জন্য। আমার আত্মবিশ্বাস যদি না থাকতো তাহলে আমি শুরুতেই ভেঙে পড়তাম। আজ আমার কোনো অস্তিত্বই থাকতো না। তোমাদের সবার উদ্দেশ্যে বলতে চাই, সবকিছুর ঊর্ধ্বে নিজের আত্মবিশ্বাসকে ঠাঁই দাও, তবেই না সফলতা পাবে। টুনির কথায় সবাই অনেক খুশি হয়। এমনকি তার চাচা চাচিও টুনির এমন সফলতায় অনেক খুশি হয়। এরপর থেকে টুনিকে আর কোনোদিন পিছনে ঘুরে তাকাতে হয়নি। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।